বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুল্ক সংক্রান্ত লেখা চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকরের ঘোষণা দেন আগামী ১ আগস্ট থেকে। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাজ করছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এখন ওয়াশিংটনে আছেন, উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায় এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্য বেটার, তাদের জন্য বেটার। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত ৯০ দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি, সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোসিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। যদি ৩৫% শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে অর্থনীতিতে বিরূপ কি প্রভাব পড়বে তা নিয়েও প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে। আমরা যদির কথাটা এখন ধরছি না। বাংলাদেশের এক্সপোর্ট $50 বিলিয়ন প্রায়, এবং আমরা আশা করছি সামনে আরও বাড়বে। অন্যান্য দেশের সাথে কি হচ্ছে আমাদের তো এটাই না, আমরা আমাদের স্বার্থের জায়গা থেকে আমরা দেখছি। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি বা উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা, যা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছে বাণিজ্য সচিব। এ বিষয়ে আলোচনার জন্য আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের পর ৩ মাসের জন্য তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র ২% কমিয়ে ৩৫% নির্ধারণ করায়। তবে একে যৌক্তিক মনে করছেন না অর্থ উপদেষ্টা, বলেন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআই এর সাথে কথা বলা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার প্রত্যাশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটা কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর ৪৬% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে তা কমিয়ে ২০% নামিয়ে এনেছে দেশটি। বাংলাদেশের কমেছে মাত্র ২%। তাহলে কূটনৈতিক তৎপরতার কোনো ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নে বাণিজ্য সচিব দাবি করেন, তৎপরতার কোনো ঘাটতি ছিল না। শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে আবারও বৈঠক হবে। না, তৎপরতায় পার্থক্যটা এটা আমরা মনে করি না। সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি। আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের $125 বিলিয়ন।
ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য আর আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর থেকে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়। তারপরও মন গলেনি যুক্তরাষ্ট্রের, তাই নতুন করে ভাবছে সরকার। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই, আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব, যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিতে। বিগত 3টি নির্বাচনকে বৈধ ঘোষণা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সিইসি আরও জানান, আগামী নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, যথাসময় তা জানানো হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে নির্বাচন কমিশনে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এতে আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ব্যালট প্রকল্পে কানাডা সহযোগিতা করবে বলে জানান সিইসি। বিগত 3 নির্বাচনকে যে সব বিদেশি পর্যবেক্ষকরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছে তাদের আগামী ভোটে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। অন্যদিকে বিকেলে নির্বাচন কমিশনের ডাইনিং হলে RFED কার্যনির্বাহী কমিটির ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিইসি AMM নাসির উদ্দিন সহ 4 কমিশনার। এতে সিইসি বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত সকলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ ভোটের বিকল্প নেই। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। এছাড়া তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটের তারিখ নির্ধারণ হলে সময়মতো জানানো হবে বলেও জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন দলের অব্যাহতিপ্রাপ্ত শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, অসুস্থ বলেই চেয়ারম্যান, মহাসচিব এবং প্রেসিডিয়াম সহ 10 জনকে বেআইনিভাবে অব্যাহতি দিয়েছেন তিনি। অব্যাহতির সিদ্ধান্তকে মানেন না এবং নিজেরা পদে বহাল আছেন দাবি করে বলেন দলের কাউন্সিলেও যোগ দেবেন তারা। তবে নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নিয়ম মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দীর্ঘদিন আলোচনায় না থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। হঠাৎ করে দলের 3 শীর্ষ নেতা, সিনিয়র চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়ায় দলটি নিয়ে আবারও কৌতূহল তৈরি হয়েছে। সোমবার অব্যাহতি পাওয়া নেতারা সংবাদ সম্মেলন করেন গুলশানের রুহুল আমিন হাওলাদারের অফিসে। সেখানে আগের বহিষ্কৃত নেতা কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ আরও কয়েকজন নেতাও উপস্থিত হন। সংবাদ সম্মেলনে অব্যাহতির সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করে তারা বলেন, GM কাদের স্বৈরাচারী কায়দায় দল চালাচ্ছেন। এ সময় তাকে মানসিকভাবে অসুস্থ বলেন নেতারা। প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি এবং মহাসচিব আমাদের মুজিবুল হক চুন্নু। এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব।
একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য অনেক নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোদার্শেদের ভাই। তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। দলের এই সিদ্ধান্ত মানেন না উল্লেখ করে আগামী কাউন্সিলে যোগ দেওয়ার কথাও জানান তারা। আমাদের নিজেদের কাউন্সিল করব, কাউন্সিল করার পরে সেই নেতৃত্ব ঠিক করে আমরা যেসব পার্টি আছে তারা সকলে একসাথে এসে যোগ করে তাদের নিজেদের অবলুপ্ত ঘোষণা করবে। নতুন নিয়োগ পাওয়া মহাসচিব বলছেন, সব নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান। সদস্য পদ না থাকলে কারো কাউন্সিলে যাওয়ার সুযোগ নেই। একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। তবে কাউন্সিলের আগে প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত হলে অব্যাহতিপ্রাপ্তরা আবার দলে ফিরতে পারেন বলেও জানান নতুন মহাসচিব। প্রেসিডিয়ামের মতের বাইরে গিয়ে চেয়ারম্যান তাদেরকে আনতে পারেন, সেটা হবে বিশ্বের কয়েল এক্সারসাইজ, যেটা তারা বাতিল চাচ্ছেন। দলের নাম ব্যবহার করে অপকর্মকারী সদস্যদের বহিষ্কারের পরেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় মব কালচার বিস্তারে সমাজের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অদ্ভুত উন্নয়নের ফিরিস্তি দেওয়ার মতো জাতীয় নির্বাচন পেছানো নিয়েও নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়।